অসংখ্য ধন্যবাদ স্বামীজিকে। এবারে আমি সূচনা কথনে ডেকে নেব বিশিষ্ট গবেষক এবং প্রাবন্ধিক মাননীয় পার্থসারথী চট্টোপাধ্যায়কে। তার আগে কিছু কথা। রবীন্দ্র বিবেকানন্দ গবেষক পার্থসারথী চট্টোপাধ্যায় বাংলার নবজাগরণের এই দুই ব্যক্তিত্বকে নিয়ে বহু বছর ধরে গবেষণার পর প্রথম বই রবীন্দ্র বিবেকানন্দ সম্পর্ক 1995 সালে প্রকাশ করেন। তারপর থেকে একের পর এক তিন মনীষী ও অবলা বসু, কবির সংসার, শরৎকথা, অগ্নিকুণ্ড ও শ্রী অরবিন্দ, সন্ন্যাসীর উপহার, ঠাকুরবাড়ির পাগল কাহিনী এবং আরও অনেক গবেষণা সমৃদ্ধ বই প্রকাশিত হয়েছে তার বহু প্রবন্ধের মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় উদ্বোধনে প্রকাশিত স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি সংখ্যায় স্বামী বিবেকানন্দের ফরাসি চর্চা, এবং বিশেষভাবে আরও একটি কথা বলার দরকার, স্বামী সুপর্ণানন্দজি মহারাজ সম্পাদিত পত্রপ্রভায় বিবেকানন্দ ও গুরু ভাতৃবৃন্দ বইয়ে বর্তমান যুব সমাজের জীবনধারায় বিবেকানন্দের পত্রাবলী। আজকের বিষয়টি অতি সম্প্রতি তার আরও একটি স্বতন্ত্র গবেষণা সমৃদ্ধ বই কবির উপহার থেকে নেওয়া। এবারে সূচনা কথনে মাননীয় পার্থসারথী চট্টোপাধ্যায়। পূজ্যপাদ শ্রী সুপর্ণানন্দ মহারাজজি, শ্রদ্ধেয়া পলি গুহ, অন্যান্য সুধীবৃন্দ, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে কলকাতা থেকে অনেকে গিয়ে তাকে সম্বর্ধনা জানাবার জন্য 23শে নভেম্বর ওই বছর একটা আয়োজন করেছিলেন। বহু বিতর্কিত সেই সম্বর্ধনা সভায় নানান ঘটনা ঘটেছিল। তখন সত্যেন্দ্রনাথ দত্ত একটা কবিতা লিখেছিলেন আবু দাইক। সেই কবিতায় তিনি ব্যাস এবং বাল্মীকিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছিলেন। আসলে আবু দাইক কথার অর্থই হচ্ছে কোনো শুভ দিনে, কোনো শুভ অনুষ্ঠানে লোকান্তরিত পূর্বপুরুষদের স্মরণ করা। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এসে আমি তেমনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব আমার জীবনে তিনজন যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো ট্রিনিটি, স্বামী লোকেশ্বরানন্দ, ডক্টর আর কে দাশগুপ্ত এবং শঙ্করী প্রসাদ বসু। আমার জীবনের এক দুঃসময় আমি হাজির হয়েছিলাম স্বামী উমানন্দের একটি ছোট্ট চিরকুট নিয়ে লোকেশ্বরানন্দের কাছে। তার ঘরে গিয়ে দেখলাম একটা আশ্চর্য ব্যাপার। তিনি দুজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলার সঙ্গে আলোচনা করছেন বুদ্ধদেব বসুর গদ্য নিয়ে। আমি তখন 22-23 বছরের এক যুবক, একটু অর্বাচীনের মতনই। আমি বললাম, মহারাজজি, কিছুদিন আগেই তখন প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসুর মহাভারতের কথা। ওই মহাভারতের কথায় বুদ্ধদেব বসু যতটা ভগবান মনোযোগ দিয়েছেন তার চেয়ে বোধহয় বেশি যুধিষ্ঠির চরিত্র নিয়ে উনি ভেবেছেন। হঠাৎ সব কথা থেমে গেল। আমি তারপর থেকে আমার দ্বার যেন লোকেশ্বরানন্দজির কাছে উন্মুক্ত হয়ে গেল। সেই দুর্দিনে তিনি আমাকে একটা চাকরিও দিয়েছিলেন উত্তর পূর্ব ভারতে, যদিও সে চাকরিতে আমি যাইনি। কিন্তু এই যে তার স্নেহ ভালোবাসা পাওয়া, যখন খুশি তার কাছে যাওয়া, এটা আমি একটা ঈশ্বরের করুণা বলে বিবেচনা করি। রবীন্দ্র বিবেকানন্দ সম্পর্ক লেখার পরে ডক্টর আর কে দাশগুপ্তর সঙ্গে আমার পরিচয় ছিল না। স্টেটসম্যান কাগজে তিনি তখন পোস্ট এডিটোরিয়াল লিখতেন, এবং রবীন্দ্র বিবেকানন্দ সম্পর্ক লেখার পর আমাকে একদিন একটা পুজোর প্যান্ডেলে বললেন যে আর কে দাশগুপ্ত আপনাকে খুব ওই যেরকম লোকে কথা বলে না, খুব ফেভার করেন না। আমি একটু বিস্মিত হলাম। তিনি একজন এই নেতাজিনগর কলেজের অধ্যাপক ইতিহাসের। আমি বললাম, মানে? বললো, না, আপনার কথা খুব লিখলেন। আমি তখন ওই রবীন্দ্র বিবেকানন্দ সম্পর্ক বইটার কথা উনি কয়েকটা পুজোর সংখ্যায় আর কে দাশগুপ্ত লিখেছিলেন। আমি উৎসাহ ভরে তারপর একদিন ওই ম্যাগাজিনটা পাওয়া যাচ্ছিল না, আমি জেরক্স করে জুটিয়ে নিয়ে দেখলাম যে উনি আমার অনেক উচ্ছ্বসিত ঠাকুর রামকৃষ্ণের কথা মনে পড়ে যে আমি তো না গেলে, আমি মরলে ঘুচে বালাই,
সেই বারবার আমিতে আসি, কিন্তু ওই যে বললাম, এই যত আমার আমিত্ব আছে ঠাকুরের ওই কথাটাকে সরিয়ে, তার মধ্যে কিন্তু আমার সবটাই কিন্তু তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। যদি অপরাধ কিছু আমার হয়ে থাকে আমার কথা বলায়, তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কে দাশগুপ্ত মাঝে মাঝেই আমাকে চিঠি লিখতেন, অনেক চিঠি, এবং ওনার শেষ বছরগুলোয় আমি ওনার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। তারপরে ওনার ঘরে যখন শঙ্করী প্রসাদ বসু আসেন, তিনি আমাকে পরিচয় করিয়ে যখন দেন, আমি তখন বলি যে আমি যখন রবীন্দ্র বিবেকানন্দ সম্পর্কে লিখছিলাম আপনার কথা এত মনে হচ্ছিল, কিন্তু আপনি এলেন না কেন? আমি বললাম আমি যেতে সাহস পাইনি, আপনার ব্যস্ততার মধ্যে আপনাকে বিঘ্ন ঘটাবো। উনি বললেন না, আমি খুব খুশি হতাম, জানেন আমি আপনার অনুরাগী, রবীন্দ্র তিনমণিশু অবলা বসু এই বইটা আমি আমার সঙ্গে রাখি, আমার আর্কাইভসে রেখেছি, রামকৃষ্ণ কালচারাল ইনস্টিটিউটের। আমি তখন বললাম জানেন এই বইটাই আমার সবচেয়ে কম চলে বাজারে। তখন উনি আমার বইটার প্রশংসা করলেন, বলতে চাই না সেগুলো, কিন্তু আশ্চর্য ব্যাপার জীবনে কীরকম ঘটে, উনি যখন চলে যান তখন ওই আর্কাইভসের সুভাষিস চৌধুরী, ওর আকাল বেরোন নামে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় বোধহয় আমি একটা লেখা লিখেছিলাম হিরাম ম্যাক্সিমের বিবেকানন্দ। হিরাম ম্যাক্সিম কামান আবিষ্কার করেছিলেন, তিনি যে পৃথিবীতে একজন কামান আবিষ্কারক এটা হিসাবে কিছুতেই পরিচয়, মানে এই পরিচয় থাকুক চাইতেন না। বিবেকানন্দ যখন শিকাগো সম্মেলনে বক্তৃতা করেন তখন হিরাম ম্যাক্সিম উপস্থিত ছিলেন, এবং ভীষণ, ম্যাক্সিমের তখন অনেক বয়স, বিবেকানন্দ তার পুত্রবৎ এবং তাকে ভীষণ ভালোবাসতেন। ফার ইস্টে যখন বিবেকানন্দ গেছেন তখন চিঠি লিখে দিয়েছেন। তো সেই হিরাম ম্যাক্সিম তিনি দর্শনের আলোচনা করে বিবেকানন্দের সঙ্গে আনন্দ পেতেন। তো সেই হিরাম ম্যাক্সিমের কথা আমি সবিস্তারে লিখেছি, কারণ এই চরিত্রগুলো না খুব একটা আসে না। যাই হোক, আমি এত কথা বললাম, এই তিনজনকে আমার সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো। ওই যে বললাম আব্বুদায়িক, এবার আব্বুদায়িক পর্বের পরে আমার মূল প্রসঙ্গে আমাকে যেহেতু বলা হয়েছে কিছু বলার জন্য, ভগিনী নিবেদিতা মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে লিখেছেন যে বিবেকানন্দ 1901-এর গ্রীষ্মকাল বেলুর মঠে যাপন করেন তিনি বৃষ্টি দেখিবার জন্য, যে বৃষ্টির শব্দ ছোটবেলায় উনি কান পেতে শুনতেন। এই কথাটা আমার মধ্যে একটা বীজবন্ধের মতো কাজ করেন। তারপরে ক্রিশ্চিয়ানের একটা চিঠিতে আমি পেলাম যে স্বামীজি বলছেন আমি 10 বছর বাংলার বর্ষা দেখিনি। এটা, এবং তারপরে এখানে এই ক্রিশ্চিয়ানকে আমাকে একটু বলতে হবে, আমি সময় খুব কম, তবু এই বললে অনেক সময় ক্রিশ্চিয়ানকে নিয়ে। 1893 সালে শিকাগো সম্মেলনের পরের বছর স্বামীজি ডিট্রয়েটে যখন যান তখন ক্রিশ্চিয়ান 10 বছর শিক্ষকতা করেছেন। ওরা ছিল অ্যাকচুয়ালি জার্মান থেকে আমেরিকায় গেছে ডিট্রয়েটে, এবং ওর বাবা মারা যাওয়ার পরে ওরা 7 বোন। ক্রিশ্চিয়ান সবার বড়, 17 বছর বয়সে একটা স্কুলে, তখন চাকরির বয়স হয়নি, সেই সময় তিনি স্কুলে, প্রাইমারি স্কুলে জয়েন করেছেন। কিন্তু তার জীবন এই 10 বছর একঘেয়ে ক্লান্তিতে পরিপূর্ণ। তখন তার এক বান্ধবী ছিলেন ফাঙ্কি। ফাঙ্কি বললেন তুমি চলো। তখন বিবেকানন্দ এসেছেন 6 সপ্তাহের। আমেরিকায় বিবেকানন্দ একটা অদ্ভুত অভিধা পেয়েছিলেন, দ্য সাইক্লোনিক হিন্দু মঙ্ক। ঝড়ের গতিতে শহর থেকে শহরান্তরে বক্তৃতা করে বেড়াতেন। তো উনি যখন এলেন তখন ওই ডিট্রয়েটে, তখন কিন্তু ক্রিশ্চিয়ান যেতে আগ্রহী ছিলেন না, ওর বান্ধবী ওকে উৎসাহিত করে নিয়ে গেছেন। স্বামীজির বক্তৃতা, ওখানে একটা চার্চ, ইউনিটেরিয়ান চার্চ, সেই চার্চে স্বামীজির বক্তৃতার আয়োজন হয়েছিল। যদিও 6 সপ্তাহ যাবৎ উনি ওখানে বক্তৃতা করেছেন, অনেকগুলো বক্তৃতা করেছেন। এবং প্রথম বক্তৃতায় যেটি ক্রিশ্চিয়ানের খুব আপত্তি ছিল, যাবার আগ্রহ ছিল না, সেই বক্তৃতায় 5 মিনিট শোনার পরে ওনার মনে যে কি অনুভূতি হয়েছে, লোকেশ্বরানন্দ সম্পাদিত যুবনায়ক বিবেকানন্দ বলে একটা বই আছে এখানে, রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউট, অত্যন্ত ভালো বই। সেখানে ক্রিশ্চিয়ানের রেমিনিসেন্স, অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান কিন্তু নিজের কথা কখনোই বলতে ভালোবাসতেন না। বিবেকানন্দ অনেক চিঠিতেও পরবর্তীকালে লিখেছেন তুমি চিঠি লিখো না, স্বামীজি অনেক চিঠি লিখেছেন। এবং শেষের দিকে শেষ 7-8 বছর বিবেকানন্দের জানতে হলে ওই চিঠিগুলো কিন্তু আকর গ্রন্থের মতো কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসে সেই 7খানেক চিঠি, সেগুলো
প্রকাশিত হয়নি, তখন হয়েছে পরবর্তীকালে নবম খণ্ডে। আমি তখন একজন খুব সুদর্শন এবং সুকণ্ঠ মহারাজ ছিলেন এই শতাব্দীর প্রথম দিকে। তাকে আর কে দাশগুপ্তের একটা কাজে আমি গেছিলাম। আমি তাকে বললাম যে এইগুলো প্রকাশিত হওয়া দরকার, কারণ আমি খুব কষ্ট করে লাইব্রেরিতে ওই প্রবুদ্ধ ভারতে যখন বশিষ্ঠর সেনের কাছে ক্রিশ্চিয়ান ওই স্বামীজির চিঠিগুলো শখানেক চিঠি দিয়ে যান, সেগুলো বশিষ্ঠ সেন মারা যাওয়ার পরে তার স্ত্রী, জার্মান স্ত্রী গার্ড্রুড এমারসন সেন, তিনি সেগুলোকে প্রবুদ্ধ ভারতে দেন। প্রবুদ্ধ ভারতীতে ৭৮, ৭৯, ৮০ এইরকম সময় ধারাবাহিকভাবে বের হয়। আমি দেখলাম যে বিবেকানন্দকে আমরা অন্যত্র খুঁজে পাই, সেই বিবেকানন্দর চাইতে এ এক অন্য বিবেকানন্দ। এই খ্রিস্টান, এই যে বৃষ্টির কথা, শ্রাবণের আমন্ত্রণে কবি ও সন্ন্যাসী, সেখানে কত রকম তার যে অনুভূতি ইন্দ্রধনু কাজ করছে, সেগুলোর অনুবাদও এখনো বোধহয় সব চিঠিগুলোর হয়নি। ম্যারি লুই বার্গ, শঙ্করী প্রসাদ বসু, ক্রিশ্চিয়ানের চিঠি, এই সব নিয়ে আমার মনে হয় নতুন করে বিবেকানন্দের জীবনে কিন্তু লেখা উচিত। কারণ গম্ভীরানন্দের যে 3 খণ্ড অনেক বছর হয়ে গেছে, তারপরে অনেক তথ্য এসেছে এই 70 বছরে। এইগুলো আমার মনে হয় যে 7-8 খণ্ড নিয়ে একটা বই হওয়া উচিত। আর ওই ক্রিশ্চিয়ানের কাছে তিনি বৃষ্টির কথা লিখেছিলেন। আরেকটা কথা আমি বলবো, বৃষ্টির অনেক খবর ওখানে পাওয়া যায়, সেগুলো আপনারা কিছুক্ষণ পরেই শুনতে পাবেন। আমি আর 2 মিনিট বলবো যে বিবেকানন্দ খ্যাতির পাদপ্রদীপে মানে বিখ্যাত হবার পরে আমেরিকায় নানান মানুষ নানান রকম সমস্যা নিয়ে তার কাছে যেতেন। এরকম একটা অবস্থায় এমা কালভে তার কাছে গেছিলেন। এমা কালভে ও মানে একদম বিরাট বড় অভিনেত্রী, তার চেয়ে বড় গায়িকা, এবং কার্মেন নাটকে উনি 3000 বার অভিনয় করেছেন। স্বামীজি নিজে প্যারিসে তার নাটক দেখে স্তম্ভিত। অবশ্য সেটা অনেক পরের কথা, যখন তাকে বাঁচিয়েছেন, তাকে নতুন জীবন দান করেছেন, তার পরের কথা, তার নাটক দেখেছেন। প্রথম যখন গেছেন সেটা একটা মজার ব্যাপার। এমা কালভের একটি মেয়ে ছিল, সে মেয়েটি আগুনে পুড়ে মারা যায়। ওই মেয়েটি, একমাত্র মেয়েটি মারা যাবার পরে কালভের মধ্যে আত্মহত্যার ইচ্ছে জেগে ওঠে প্রচন্ড ভাবে পরপর। তখন তার এক বান্ধবী তাকে পাঠিয়েছে স্বামীজির কাছে, সেও যেতে চায়নি। তারপর যখন গেলেন, যেখানে গিয়ে বসিয়ে রেখেছেন, স্বামীজি তার ঘরে পাঠ কক্ষে তিনি নিচে মেঝেতে বসে ধ্যানমগ্ন এরকম বসেছিলেন। কালভের খুব মানে আসলে কি হয়, ওই রকম একজন গায়িকা, ওই রকম একজন সুন্দরী নায়িকা, সমস্ত ইউরোপ এবং আমেরিকায় সর্বত্রই সমূহ, উনি ভীষণ দৃষ্টি আকর্ষণ, সবাই তাকে নিয়ে মাতামাতি করেন। বিবেকানন্দ বসে চিঠি লিখছেন, ধ্যান করছেন, তো হঠাৎ স্বামীজি বললেন, তুমি তো কি ঝড় নিয়ে এখানে এসেছো। তারপরে কয়েকটি কথা বললেন বিবেকানন্দকে, যা কেউ জানে না, তার জীবনের কথা। কালভে একটু মানে অবাক হয়ে বলল, আপনি এগুলো জানলেন কি করে, কে আপনাকে বলেছে? বিবেকানন্দ হেসে বললেন, আমি খোলা বইয়ের মতো তোমার মনের ভেতরটা পড়তে পারি। তুমি শান্ত হও, তুমি অতীত ভুলে যাও, তুমি সামনের দিকে তাকাও। তোমার আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য, এই শব্দটা ব্যবহার করছে, আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য এবং শিল্পকলার জন্য এটা একান্ত আবশ্যক। তারপরে আবার আত্মহনন জেগে ওঠে, যা হয় সুইসাইডিয়াল যারা থাকে, স্বামীজি আবার তাকে আজকালকার ভাষায় যেটাকে বলে কাউন্সিলিং করা, তাকে বোঝাচ্ছেন, বলতে আত্মার অবিনশ্বরতা বললেন, এবং বলতে গিয়ে জন্মান্তরবাদের কথা বললেন। জন্মান্তরবাদের কথা বলার পরে ওরা যা ওয়েস্টার্ন মানে পাশ্চাত্যের মানুষ যা হয়ে থাকে, সঙ্গে সঙ্গে বলেন, স্বামীজি আমি এটা এই ভাবটা আমার একেবারে ভালো লাগে না, আমি খুব ক্ষুব্ধ হতে পারি, কিন্তু আমি যা তাই নিয়েই বেঁচে থাকতে চাই, আমার এই বিশাল একটা শাশ্বত সত্যের মধ্যে গিয়ে আমি ওই ভাবটা নিতে চাই না। বিবেকানন্দ হাসলেন, হেসে বললেন, একদিন এক ফোঁটা জল সমুদ্রের মধ্যে গিয়ে পড়েছিল, সে কাঁদতে লাগলো। সমুদ্র বলল, তুই কাঁদছিস কেন? তুই যখন সমুদ্রে এসে পড়লি, অন্যান্য জলবিন্দু যারা তোর ভাই বোন, তাদের সঙ্গে মিশে তুইও তো মহাসমুদ্র হয়ে গেলি। আর তোর যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না করে, যদি চলে যেতে ইচ্ছা করে, তাহলে উঠে যা, সূর্য রশ্মি ধরে ওই মেঘের পানে উঠে যা,
বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে এসে তৃষ্ণার্ত ধরণীর মঙ্গল করবি। জয় রামকৃষ্ণ।